বর্তমানে বৈশ্বিক ও দেশীয় বাস্তবতায় ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেকটাই ঝুঁকিপূর্ণ। একদিকে বৈশ্বিক সংঘাত, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সেই সাথে তো প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং জলবায়ু সংকট, সবকিছু মিলিয়ে একটি প্রতিষ্ঠানকে ঝুঁকি সব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমন বাস্তবতায় ঝুঁকি ব্যবস্থাপনা শুধু প্রয়োজন নয়, বরং টিকে থাকার পূর্ব শর্ত। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ব্যবসায় ঝুঁকি কতটা, এর প্রভাব এবং করণীয় কি। ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আজ সর্বোপরি আলোচনা করব। দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, আমরা অনেকেই মনে করি ব্যবসায় তো ঝুঁকি থাকবে, কিন্তু ব্যবসার যে ঝুঁকি ব্যবস্থাপনাটি এটি আসলে অনেকে বিনিয়োগ হিসেবে না, অনেকটা বাড়তি একটি বিষয় হিসেবে মনে করেন, যার কারণে একটা সময় যখন ব্যবসায় ঝুঁকি চলে আসে তখন সেই ব্যবস্থাপনার কোনো পরিকল্পনা তাদের নেই। এর কারণটা কি? এই যে ঘাটতিটা কোথায়? এটা আসলে একভাবে চিন্তা করলে একটা ডিসিপ্লিনের ব্যাপার। দেখুন, আগুন তো সব সময় প্রত্যেক দিন লাগে না, কিন্তু 5 বছর 10 বছরে একবার লাগে, এবং তখন যদি আপনার ইন্স্যুরেন্স কাভার না থাকে তখন কিন্তু সেটা একটা ব্যবসাকে রীতিমতো ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সো কিন্তু ব্যাপারটা তো এরকম যে আপনাকে 10 বছরে একবার ফায়ার ইনসিডেন্ট হবে, সেটার জন্য কিন্তু আপনাকে সারা বছরই প্রত্যেক বছরই আপনার ইন্স্যুরেন্স কাভার রাখতে হবে। কিন্তু ইন্স্যুরেন্স কাভার তো আসলে বাংলা পাওয়া যায় না, এটার জন্য একটা প্রিমিয়াম দিতে হয়, একটা কস্ট আছে। এই যে কস্টের ব্যাপারটা, এটা কিন্তু আসলে দেখবেন যে কি ধরনের ঝুঁকি আসবে একটা ব্যবসায়, সেই ঝুঁকির জন্য কিন্তু একটা প্রিমিয়াম সবসময়ই থাকে। আমি একটা খুব ছোট আরেকটা এক্সাম্পল দিই। দেখুন, যখনই পৃথিবীর প্রায় 70-80% তেল আসে আপনার পারস্য উপসাগর থেকে। সো যেই কারণে যখনই আপনার দেখবেন যে পারস্য উপসাগরে কোনো একটা ইনসিডেন্ট হয়, তখনই দেখবেন তেলের দাম বেড়ে যায়। এই তেলের দাম বেড়ে যাওয়ার কারণটা কিন্তু হচ্ছে এটা একটা রিস্ক প্রিমিয়াম অ্যাড হয়, যে সবাই ধরে নেয় যে আজকে তেলের দাম যদি এত হয়, $50 হয়, ধরলাম $50 পার ব্যারেল হয়, কিন্তু যদি এটার জন্য একটা প্রিমিয়াম নিতে হয় আমাকে, যে আগামী মাসে এটা বন্ধ হয়ে গেলে কিংবা আগামী সপ্তাহে এটা বন্ধ হয়ে গেলে তার কি ইম্প্যাক্ট পড়বে, তখন ওটার জন্য দেখা যায় যে একটা $1-2 কিছু একটা প্রিমিয়াম পার ব্যারেল অ্যাডেড হয়। এবং যখনই পরিস্থিতি সংঘাতময় হয় তখনই এই প্রিমিয়াম লেভেলটা বেড়ে যায়। সো যেই কারণে তখন সাথে সাথে তেলের দামও বেড়ে যায়। যে কোনো দেশের ক্ষেত্রেও আমরা যদি ধরেন আমি একটা ইন্টারন্যাশনাল ইনভেস্টর, আমাদের 10টা কিংবা 20টা দেশে ইনভেস্টমেন্ট আছে, তখন কিন্তু আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা দেশে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন কী, পলিটিক্যাল স্টেবিলিটি কী। যেই দেশগুলোতে পলিটিক্যাল স্টেবিলিটি কম থাকবে কিংবা ইনস্টেবিলিটির আশঙ্কা থাকবে কিংবা অন্যান্য ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্টের আশঙ্কা থাকবে, ওই জায়গাগুলোতে আমাদের একটা রিস্ক প্রিমিয়াম চাইবো আমরা। যেই দেশগুলোতে রিস্ক কম সেই দেশগুলোতে ইন্টারেস্ট রেট কম থাকবে, কিংবা ইন্টারেস্ট আপনার রিকোয়ারমেন্ট যেটা, ডিভিডেন্ড ইল্ড রিকোয়ারমেন্ট যেটা, সেটা কম থাকবে। কিন্তু যেই দেশগুলোতে এই ভোলাটাইলিটি হাই, সেখানে কিন্তু এটার নিডটা অনেকখানি বেড়ে যায়। ফলে যেটা দেখা যাচ্ছে যে আপনি যদি হাই রিস্ক বিজনেস হন, আপনার কাছ থেকে আপনার যে ফাইন্যান্সিং কস্ট, সেটা ইকুইটি হোক কিংবা লোন হোক, দুই জায়গাতেই কিন্তু আপনার বেশি থাকবে। কিন্তু আমাদের সমস্যাটা যেটা হয়ে গেছে, যে ব্যাংকিং সিস্টেমে আমরা যখন লেন্ডিং রেটস ঠিক করি, সেখানে কিন্তু ইটস নট রিয়েলি প্রিমিয়াম এই ধরনের রিস্ক অ্যানালিসিস ড্রিভেন। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এবং ইভেন বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন্স যেগুলো আছে, সেখানেও দেখবেন যে একটা ক্যাপ থাকে, যে আপনি এত পার্সেন্টের বেশি ভেরিয়েশন দিতে পারবেন না। যে হাইয়েস্ট এবং লোয়েস্ট রেটের মধ্যে হয়তো বা আপনার একটা বাংলাদেশ ব্যাংকের একটা গাইডেন্স থাকে, কিংবা কিছু সময় রেগুলেশনও ছিল যে এত পার্সেন্টের বেশি আপনার হাইয়েস্ট এবং লোয়েস্ট রেটের মধ্যে তফাৎ হতে পারবে না। কিন্তু এই রিস্ক প্রিমিয়ামের ব্যাপারটা এটা কিন্তু একটা সায়েন্স, এটা একটা কোয়ান্টিফায়েবল প্রেডিক্টেবল একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল। এই জিনিসটাকে আমরা ঠিক আমাদের রেগুলেশনে কখনো ফিট করতে পারিনি। সো আমাদের দেশের জন্য এই যে রিস্ক বেসড মিসপ্রাইসিং এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। সেটা ইকুইটির ক্ষেত্রেও দেখি আমরা, সেটা আমরা লোনের ক্ষেত্রেও দেখি। আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেটির অভাব রয়েছে, প্ল্যানিংয়ের অভাব রয়েছে। যখন আমরা একটা ব্যবসা শুরু করি, এর ঝুঁকি কী দিক থাকতে পারে, সেই দিকটার প্ল্যানিংয়ের অনেকটা অভাব রয়েছে। এইটা তো বটেই, বিকজ আপনি দেখবেন যে এই যে 10 বছরে একবার হয় এরকম একটা ইনসিডেন্টের
যে প্রিমিয়াম আসলে আজকে থেকে রাখতে হবে, এটা যারা ধরেন 100 বছর ধরে এই ব্যবসাটা করছেন তারা যে যত ভালো বুঝবেন, আজকে যিনি নতুন স্টার্ট করছেন তারা কিন্তু জিনিসটা অত ভালোভাবে বুঝবেন না। তো আপনি দেখবেন যে এই যে রিস্ক প্রিমিয়ামের ব্যাপারটা, ঝুঁকি ব্যবস্থাপনার যে ব্যাপারটা, এটা বড় মাল্টিন্যাশনালগুলো কিংবা যেগুলো ধরেন বহু বহু বছর ধরে আসলে এক্সপিরিয়েন্স করেছে, তাদের ইমপ্লিমেন্টেশন যত ভালোভাবে হয়, রিলেটিভলি নতুন কোম্পানিগুলো যারা এই এক্সপিরিয়েন্সটা হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখবেন যে রিলেটিভলি অনেক কম। আমাদের নীতি নির্ধারণে কিন্তু ব্যবসার এই যে ঝুঁকির ব্যবস্থাপনার যে প্ল্যানিং তা কিন্তু নেই। নীতি নির্ধারণে তো এটা আদৌ নেই। মানে আমি যদি একটু এইভাবে বলি আপনাকে, যে আমাদের যে কর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট, এখানে যে এটা আসলে নীতির ক্ষেত্রে যদি বলি আমরা, এখানে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে ট্যাক্সের ইস্যু আছে, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট রেট স্ট্রাকচারের ইস্যু আছে। ট্যাক্সের ক্ষেত্রে এই ইস্যুটা আসলে আমাদের জন্য খুব মিউট হয়ে যায়। কারণটা হচ্ছে ট্যাক্স, আমাদের যে ট্যাক্সেশন সিস্টেম, তাতে আমরা প্রফিট করলাম কি না করলাম তার থেকে আসলে বড় ফ্যাক্টর হয়ে যায়, বিকজ আমাদের এআইটি স্ট্রাকচার এবং ভ্যাটের স্ট্রাকচারের কারণে আমরা রেভিনিউ জেনারেট করলেই আসলে ট্যাক্স দিতে হয়। সেটার জন্য প্রফিট হোক বা না হোক, সেটা আসলে খুব সেকেন্ডারি একটা ব্যাপার হয়ে যায় আমাদের জন্য। সো ওইখানেও যেটা, এটা কোনো এই রিস্ক ম্যানেজমেন্টের কোনো রিফ্লেকশন নেই। একই সাথে আমাদের যে ইন্টারেস্ট রেট স্ট্রাকচার, ব্যাংকের লেন্ডিং সিস্টেম কিংবা ডিভিডেন্ডের স্ট্রাকচার, যে এই জায়গাগুলোতেও আসলে পলিসিতে কোনো ধরনের রিস্ক প্রিমিয়াম অ্যালাউই করা হয় না। মানে একটা এক্সাম্পল দিই, আমরা যদি ধরেন আমার একটা কোম্পানিতে আমরা ধরে নিলাম যে এটা এই ধরনের একটা রিস্ক আছে, সেটার জন্য আমাদেরকে এরকম একটা প্রভিশন রাখতে হবে, যে আমরা জানি যে প্রত্যেক 5 বছরে 1 বছরে একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারে, সেটার জন্য এত পোটেনশিয়াল লস হতে পারে, সেটার জন্য আমরা একটা রিজার্ভ প্রভিশন করে রাখবো। এই যে আমি যে প্রভিশনটা করে রাখছি, এটা কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি যে 10 বছরে একবার হবেই। কিন্তু এই যে এই প্রভিশনটা, এটা কিন্তু আমাকে ট্যাক্স অফিস থেকে ছাড় দেওয়া হবে না। সো এই প্রভিশনের উপরে আসলে আমাকে ট্যাক্স দিতে হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের যে স্ট্রাকচারাল সিস্টেমস যেগুলো, আমাদের ট্যাক্স পলিসি বলি কিংবা আমাদের ফাইন্যান্সিয়াল মেকানিক্স যেগুলো বলি, আমাদের যে ফাইন্যান্সিয়াল গাইডলাইন্স যেগুলো আছে, আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের যে ইস্যুগুলো আছে, কোথাও কিন্তু এই জিনিসটা রিফ্লেক্টেড না, এবং অনেকের কাছে এটি ঝামেলারও হয়ে দাঁড়ায়। এটা তো ঝামেলার বটে, বিশেষ করে স্মল বিজনেসের জন্য। আসলে দেখা যায় যে তাদের একটা ফোকাস থাকে যে ক্যাশ প্রফিট কত হলো, কিন্তু এই প্রফিটের একটা পোর্শন যে 2 বছরের পরের জন্য একটা ঘটনার জন্য আসলে সরিয়ে রাখতে হবে, এই ডিসিপ্লিনটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিসিং। সো এখানে আমাদের একটা বড় ধরনের দুর্বলতা আছে। আবার আরেকটা মেজর ইস্যু আছে, দেখুন পৃথিবীতে অনেক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট টুলস আছে। আমি একটা এক্সাম্পল দিই, যে আমরা নিজেরা যেটা সাফার করেছি গত 3-4 বছরে, সেটা হচ্ছে যখন আমাদের এক্সচেঞ্জ রেট 85 থেকে 122 লেভেল পর্যন্ত পৌঁছালো, এই জার্নিটাতে আমাদের কর্পোরেটগুলো কিন্তু, প্রাইভেট সেক্টরে কিন্তু বড় ধরনের একটা, আমরা বলি যেটাকে যে এফএক্স লস, যেটা যে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ লস, এটা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। কিন্তু এটা ম্যানেজ করার জন্যে কিন্তু অনেক ধরনের ইনস্ট্রুমেন্টস আছে, যেমন ধরেন আমরা যেটাকে বলি যে ফরওয়ার্ড এক্সচেঞ্জ কিংবা ফরওয়ার্ড অপশনস কিংবা সোয়াপস। এই জিনিসগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে করা যায় না। এটা করা যায় না, তার কারণটা হচ্ছে এই যে এগুলো, বিকজ দিজ আর অ্যাকচুয়ালি ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিয়াল ডেরাইভেটিভস, এবং এই ডেরাইভেটিভসের ব্যাপারে আসলে আমাদের সেন্ট্রাল ব্যাংক, এসিসি সবারই একটা বড় ধরনের একটা, কি বলবো আমি এটাকে, যে একটা অনীহা আছে এগুলোকে অ্যালাউ করার জন্য। সো এই ফলে যেটা হয় যে এই যে রিস্ক ম্যানেজমেন্ট টুলগুলো, এগুলো আমাদের প্রাইভেট সেক্টরের জন্য মিসিং। আবার মিসিংটা কেন? এই যে এক্স্যাক্টলি বিকজ এই যে ডেরাইভেটিভসের, বিকজ এগুলো রিজলভ করতে গেলে আপনার বিভিন্ন ধরনের ডেরাইভেটিভ প্রয়োজন হয়। এই ডেরাইভেটিভসগুলো যে ব্যবহার করা আছে, ঝুঁকিটা অনেকটা কমে আনে, কিন্তু মিসিংটা কেন পাচ্ছি না আমরা? এইটা আমাদের, আমি একদিক থেকে মনে করি এটা আমাদের একটা বড় ধরনের দুর্বলতা। বিকজ কি হয়েছে, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমরা মোটামুটি একটা 100 বছরের পুরনো মডেল নিয়ে কাজ করি। গত 30-40 বছরে যে বিভিন্ন ধরনের যে এই ধরনের ডেরাইভেটিভস যে রিস্ক ম্যানেজমেন্টের জন্য যে ব্যবহার করা যায়, এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমে অ্যালাউ করিনি। আবার এটা প্রমোট করার জন্য কিংবা এটাকে অ্যালাউ করার জন্য যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার, সেগুলো আমরা খুব বড়ভাবে অ্যাপ্লাই করিনি। এই ধরনের এআই এবং বিগ ডাটা কিন্তু বিশ্বের বাজারে কিন্তু অনেকটা হচ্ছে ঝুঁকির পূর্বাভাস হিসেবে কাজ করে। আমরা বিদেশের সাথে কাজ করি, একসাথে ব্যবসা করি, কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা আমরা করতে পারছি না কেন? আমাদের আসলে ব্যর্থতাটা কোথায়? মানে একটা করে বলি, যে এটা নিয়ে ফাইন্যান্সিয়াল ডেরাইভেটিভস যেটা নিয়ে কথা বলছিলাম, দেখুন ফাইন্যান্সিয়াল ডেরাইভেটিভস করতে গেলে আপনার যেই ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার, সেটা আমরা ইচ্ছা করে বন্ধ করে রেখেছি।
তার কারণটা হচ্ছে কোনো একটা সময় আসলে মানে এশিয়ান ক্রাইসিসের সময়ও আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, আমাদের না পুরো এশিয়াতেই একটা এক্সপিরিয়েন্স ছিল যে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টগুলোকে স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টের জন্য ব্যবহার করা হতো। এই জিনিসটা আমরা 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়ও দেখেছি হয়েছে। কিন্তু এই যে ডেরিভেটিভস একটা স্পেকুলেটিভ বাবল ক্রিয়েট করে, এটা থেকে একটা বিপদ হতে পারে, এটাও যেমন সত্য, একই সাথে এই যে ডেরিভেটিভসগুলো আপনার আমাদের যে অনেক ধরনের রিস্ক থেকে প্রোটেক্ট করে, এটাও একটা বড় ফ্যাক্টর। আমি আরেকটা ছোট একটা এক্সাম্পল দিই। দেখুন, আমরা এক ধরনের ডেরিভেটিভ ইউজ করা হয় পৃথিবীতে, যে এটাকে বলি আমরা যে ইন্টারেস্ট রেট সোয়াপ, যে আপনার ইন্টারেস্ট রেট ফ্লোটিং থেকে ফিক্সড করে দেওয়া। এটা একটা সেপারেট ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট। এখন এটার আপনি কখন নেবেন? যখন আপনার এমন একটা সিনারিও হবে যে লোনের ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আপনার ব্যবসায় বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়। তখন যেটা হয় যে আপনি যদি এই একটা ডেরিভেটিভ ধরে আপনি যদি আপনার ইন্টারেস্ট রেটটা ফিক্স করে ফেলেন, তখন আপনার আলটিমেটলি দেখা যাবে যে আপনি ওই রিস্ক থেকে প্রোটেক্টেড থাকছেন, যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আপনার আসলে ব্যাংক্রাপসি হবে না। কিন্তু একই সাথে এই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে বসে করতে পারবো না। তার সিম্পল কারণটা হচ্ছে এই ইন্টারেস্ট রেট সোয়াপ করতে গেলে আপনার আমাদের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার, যেই ধরনের রেগুলেশনস দরকার মার্কেট করার জন্য, সেটা আসলে অ্যাবসেন্ট। এবং সেন্ট্রাল ব্যাংক আমার মনে হয় না চায়ও যে এটা খুব একটা প্রলিফারেট করুক। আমাদের দেখা যাচ্ছে ব্যবসায়ী ঝুঁকি ব্যবস্থাপনার নারী উদ্যোক্তারা অনেক সময় দ্বিগুণ ঝুঁকির মুখে পড়ে। যেমন যদি আমরা চিন্তা করি, তারা আর্থিক ঝুঁকিতে আছে, অন্যদিকে সামাজিক ও যদি জেন্ডার ভিত্তিক যেসব প্রতিবন্ধকতা সেগুলো রয়েছে, এক্ষেত্রে নারীদের জন্য মানে কি ধরনের ঝুঁকি ব্যবস্থাপনার মানে রাখা উচিত, সতর্ক থাকা উচিত? এইখানে ছোট উদ্যোক্তাদের জন্য যদি বলেন, যে ছোট যারা উদ্যোক্তা রয়েছেন, মানে ব্যাপারটা আসলে অত্যন্ত কমপ্লিকেটেড। কারণ দেখুন, যে সোশিও পলিটিক্যাল রিস্ক যদি আমি বলি, একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার যেই ধরনের রিস্কগুলো ফেস করেন, এটা আসলে আপনি কোনো ফাইন্যান্সিয়ালি আপনি কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন না। এটার জন্য আপনাকে আসলে কাজ করতে হবে যে ওভারঅল যে এনভায়রনমেন্ট, বিজনেস এনভায়রনমেন্ট যদি আমি বলি, সেটার উপরে। তার মানে কি, ওখানে আপনার আলটিমেটলি দেখা যাবে যে একটা সোসাইটির ভ্যালু সিস্টেম কিংবা তারা কিভাবে অপারেট করছে, ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি, ওইখানে আপনার কতখানি সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই লং টার্ম এবং খুবই আমি যদি বলি এভাবে যে এটা আসলে এডুকেশন ইন্টেন্সিভ। এবং ব্যাপারটা এরকম যে আপনি যদি সম অধিকারের ব্যাপারে যদি আসি, যে এই ব্যাপারটাতেও যদি আপনাকে বিল্ট ইন করতে হয়, আপনাকে কিন্তু অনেকগুলো সোশ্যাল নর্মের এগেনস্টে যেতে হবে। এবং এটার প্রসেসটা হচ্ছে আপনাকে একটা এডুকেশন সিস্টেমের থ্রুতে আপনাকে একটা কালচারাল চেঞ্জের ব্যাপার আছে। এখন একটা জনসংখ্যার অধিকাংশকে যদি আপনি একটা চেঞ্জ প্রসেসের মধ্যে দিয়ে নিতে চান, আপনার কিন্তু 10, 15, 20 বছর লাগবেই। সো এইটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, যে আপনি এক ধরনের মানে সোশ্যাল চেঞ্জেস, কিছু কিছু ধরনের সোশ্যাল চেঞ্জেস এবং নর্মসের চেঞ্জ, এগুলো তো আসলে লং টার্ম ইম্প্যাক্ট ছাড়া করা যায় না। দেখা যায় সরকারিভাবে বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি, তরুণ উদ্যোক্তাদের উদ্যোক্তা হওয়ার জন্য বেশ অনুপ্রাণিত করা হয়, সহজ শর্তে ঋণের কথা বলা হয়, ফান্ডিংয়ের কথা বলা হয়। এবার বাজেট আমরা দেখতে পাচ্ছি যে তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা ফান্ড করা হয়েছে, কিন্তু পরবর্তী যে পরিকল্পনা কিভাবে এগিয়ে যাবে বা যদি কখনো ব্যবসার ঝুঁকি পড়ে, সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে বা বেসরকারিভাবেও কোনো রকমের কোনো উদ্যোগ থাকে না। দেখুন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট যেইটা গ্লোবালি যেটা বলা হয়, এখানে একটা বড় ধরনের একটা আমি যেটা বলবো যে গ্যাপ আছে। গ্যাপটা কি একটু এক্সপ্লেন করি আমি আপনাকে। দেখুন, একজন সরকারি কর্মকর্তা যিনি কখনো এন্টারপ্রেনার হননি, তার পক্ষে এন্টারপ্রেনার তৈরি করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা কাজ। কারণ উনি যেই সাজেশনসগুলো দিতে পারবেন, উনি যেই কোচিংগুলো দিতে পারবেন, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বেসড না। এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কোথায় আছে? এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আছে সাকসেসফুল এন্টারপ্রেনারদের কাছে। কিন্তু তাদেরকে আপনি ট্রেনার হিসেবে আনাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কিছু কিছু জিনিস কাজ করে, যেমন ধরেন আপনার, আমি যদি একটু অন্য অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে বলি, জার্মানির যে একটা সিস্টেম আছে, যে ওনারা যেটা করেন যে মোটামুটি আমাদের এইচএসসি লেভেলের পরেই মানুষজনকে আসলে আপনার ওনারা যেটা বলেন যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। বেসিক্যালি তখন কি হয় যে মানুষজন আসলে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, প্র্যাকটিক্যালি কাগজে কলমে একটা জিনিস শেখেন, এটার সাথে সাথে ইউনিভার্সিটিতে যান কিংবা বিভিন্ন টেকনিক্যাল স্কুলে যান, ওখান থেকে ওটার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলো নেন। এবং তারপরে যেটা হয় যে বাই দ্য টাইম দে আর ইন দেয়ার আর্লি 20s,
তারা কিন্তু ভেরি ওয়েল ভার্সড বোথ ইন দ্য প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ এ বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ ইট। সো এই যে এই ট্রেনিং প্রসেসটা যেটা আসলে ডাইরেক্টলি প্রাইভেট সেক্টরের সাথে কাজ করে হয়, এই ট্রেনিং প্রসেসটা কিন্তু ইজ এক্সট্রিমলি এফেক্টিভ। আমরা এখন আপনি যদি আশা করেন যে আপনি একজনকে 3 মাস 6 মাস একটা ট্রেনিং স্কুলে থিওরিটিক্যাল নলেজ দিয়ে বলবেন সে উদ্যোক্তা হয়ে যাবে, সাকসেসফুল হবে, এটা হবে না। তাকে এটা একটা মানে ধরেন যে উদ্যোক্তা হতে চায় তার যে স্কিল বেসটা আছে তাকে কিছু স্কিল বেস শেখানো যায়, কিছু জিনিস আপনি সাপোর্ট মেজার দিয়ে করতে পারবেন, বাট বাকিটা আসলে তাকে উদ্যমী হয়ে জিনিসটা উদ্যোক্তা হতে হবে। আপনাকে ধন্যবাদ আশরাফ আহমেদ। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সেটা হচ্ছে ব্যবসা চালাতে গিয়ে নৈতিক ঝুঁকি অর্থাৎ ইথিক্যাল রিস্ক। আমরা যেটি দেখেছি যেমন দুর্নীতি, সাপ্লাই চেইনে অনিয়ম কিংবা শ্রমিক অধিকার লঙ্ঘনের মতো ঘটনা, সেক্ষেত্রে নৈতিক ঝুঁকি মোকাবেলায় আসলে ব্যবসাগুলো কতটা দায়বদ্ধ, কিংবা যদি আমরা CSR এর কথা বলি সেটিকে আসলেই শুধু লিপিবদ্ধ নাকি এর ব্যবহার কার্যকর? এই প্রশ্নটা আসলে একটু দুই দিক থেকে আনসার দেওয়া দরকার। একটা হচ্ছে দেখুন, যখন আপনি বড় লার্জ কর্পোরেটে কাজ নিয়ে কথা বলছেন তখন তাদের জন্য আসলে নৈতিক ঝুঁকির ব্যাপারটা কিন্তু শুধুমাত্র নীতি নৈতিকতার না, এটা হ্যাজ এ ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন। কীরকম? ধরেন একটা বড় গ্লোবাল ব্যাংক, হ্যাঁ, তার জন্য একটা রেপুটেশনাল হিট হলে, ধরা যাক যে কোনো একটা বড় ব্যাংক বলা হলো যে তারা অমুক দুর্নীতির সাথে জড়িত, কিংবা অমুক দুর্নীতির টাকা তাদের থ্রুতে ট্রান্সফার হয়েছে, কিংবা তারা যে প্রজেক্টে ফান্ড করেছেন সেখানে এই ধরনের দুর্নীতি হয়েছে, এটার হয় কি যে সাথে সাথে একটা শেয়ার হোল্ডার ইম্প্যাক্ট পড়ে। মানে ক্যাপিটাল মার্কেটে যখনই এটার ইম্প্যাক্ট পড়ে তখনই দেখা যায় যে আপনার মানে ফর দ্য লার্জ ব্যাংকস 1%ও যদি প্রাইস কমে যায় সেখানেও আসলে শেয়ার হোল্ডারদের কয়েক বিলিয়ন ডলার লস হয়। সো তাদের জন্য এটা আসলে ব্যাপারটা হ্যাজ এ ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, যে শেয়ার হোল্ডার লস হলে ভাই তো এটা কেউই অ্যাকসেপ্ট করবে না। আবার অন্যান্য অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে আমি একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনার কোনো একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আপনার মানি লন্ডারিং আইনের কোনো একটা দেশে, তারা শত শত দেশে অপারেট করে, কোনো একটা দেশে একটা মানি লন্ডারিং আইনের একটা ব্রিচ হলো, এটার ফলে কিন্তু একটা বড় ধরনের ড্যামেজ হতে পারে, ক্লেম হতে পারে, আপনার ফাইন হতে পারে। আমরা আমেরিকাতে দেখেছি যে মানে 2008-এর পরে আসলে কয়েকশো বিলিয়ন ডলারের এই ধরনের ফাইন ইম্পোজ করা হয়েছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংকের উপরে। সো এই ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা এটা কিন্তু আসলে খুব রিয়েল একটা ব্যাপার, যে এটা অ্যাকচুয়ালি প্রফিট থেকে ক্যাশ টাকা বেরিয়ে যায়। যেই কারণে রেপুটেশনাল ইস্যুস কিংবা এই ধরনের ব্রিচেস যদি আমরা বলি যে এটাকে এথিক্যাল ব্রিচের থেকেও আমি এটাকে যদি আরও ফাইনালি ডিফাইন করি যে লিগ্যাল ব্রিচেস, তখন কিন্তু এটার একটা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে। যেই ব্যাপারটা আসলে ছোট কোম্পানির ক্ষেত্রে যখন কাজ করি আমরা, তখন কিন্তু জিনিসটা আমি যদি একটা আনলিস্টেড ছোট একটা কোম্পানি হই, তখন কিন্তু রেপুটেশনাল ড্যামেজটা অন্যভাবে আরও একদিক থেকে চিন্তা করলে আরও বিস্তৃত, এবং অন্য দিক থেকে চিন্তা করলে আসলে একটু কম ইম্প্যাক্ট পড়ে। কীরকম? দেখুন, তখন রেপুটেশনাল ড্যামেজটা আসলে ওই যে আমার ছোট নিজের যে গণ্ডিটা তার ভিতরে থাকে, আমি যেহেতু লিস্টেড না, এটা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কম। কিন্তু একই সাথে আপনার এটাতে যদি আসলে দেখা যায় যে ইভেনচুয়ালি কোনো এক ধরনের ফাইন হয়েছে কিংবা একটা রেগুলেটরি কোনো অ্যাকশন হয়েছে, তখন এটার ফলে কিন্তু দেখা গেল যে এমন বড় একটা ফাইন হলো যেটা কারণে এই ব্যবসার কমপ্লিট ক্যাপিটালই ধ্বংস হয়ে গেল, ফলে আলটিমেটলি এই ব্যবসাটা বন্ধ করে দিতে হচ্ছে কিংবা বিক্রি করে দিতে হচ্ছে। এরকম কিন্তু আমরা অসংখ্য ঘটনা দেখি পৃথিবী জুড়ে, যেখানে বিভিন্ন এই ধরনের রেগুলেটরি ব্রিচের কারণে যে ফাইনগুলো হয়েছে তাতে ওই কোম্পানিগুলো ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এরকম কিন্তু ঘটনা মানে আমাদের দেশে কম দেখি আমরা। তার কারণটা হচ্ছে আমাদের ওই যে এগেইন গোয়িং ব্যাক টু আওয়ার ইনিশিয়াল ডিসকাশন, যে আমাদের এই যে রেগুলেটরি এনফোর্সমেন্ট এবং এটার ফাইনের যে প্রসেসটা, এটা একদিক থেকে অনেক লম্বা, এবং আমরা যে খুব ইউনিভার্সালি এগুলো অ্যাপ্লাই করতে পারি তা না। যেমন ধরেন আপনার খুব সিম্পলি লেবার রাইটসের ব্রিচ, যেটা আপনি বাংলাদেশে তো 4 লাখ 5 লাখ কোম্পানি আছে কিংবা এন্টারপ্রাইজেস আছে, তার মধ্যে থেকে যাদের অপারেশনে আসলে লেবার লর ব্রিচ আছে ভার্সাস যাদের এগেনস্টে আসলে এনফোর্সমেন্ট অ্যাকশন হয়েছে, সংখ্যাটা কিন্তু অনেক কম। সো আমাদের এইটা একটা আমাদের বড় দুর্বলতা, যে কোনো ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্কে যে আমাদের যদি অ্যাপ্লিকেশন যদি আপনার ইউনিভার্সাল না হয়ে সিলেক্টিভ হয়,
তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় যে সবাই চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে আমি যদি বেরিয়ে যেতে পারি তাহলে আইন ভেঙেও যদি আমি বেরিয়ে যেতে পারি তাহলে তো আসলে চেষ্টা কেন করবো না, এই ধরনের একটা মাইন্ডসেট কাজ করে, যেটা আমি মনে করি আমাদের জন্য আসলে খুবই ক্ষতিকারক। সো এই ধরনের আইনগুলো আসলে একদিকে যেমন ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন হওয়া উচিত, একই সাথে এটা এমনভাবে সেট করা উচিত যাতে এটা আসলে সবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব হয়। মানে একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, আপনি শুধুমাত্র গার্মেন্টস খাতের জন্য এক ধরনের লেবার কোড অ্যাপ্লাই করবেন, কিন্তু আবার সেম লেবার কোড আপনি কনস্ট্রাকশন খাতে অ্যাপ্লাই করবেন না, এটা বোধহয় হয়তো বা ঠিক না। আপনাকে ধন্যবাদ আশরাফ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন অতিথি উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। আমরা আলোচনা করছিলাম ব্যবসা বাণিজ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে। একটু আগেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে আমাদের দেশে বৈশ্বিকভাবে কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনার বেশ চর্চা রয়েছে, যেটা আমাদের দেশে নেই। আমাদের এই ব্যর্থতাটা কোথায়, সেই সাথে আপনি আমাদেরকে আমরা এথিক্যাল রিস্কগুলো নিয়ে আমরা ব্যবসায় যে আলোচনা করছিলাম একটু আগে আমাদের জানাচ্ছিলেন আমাদের আরেকজন অতিথি আশরাফ আহমেদ। এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। আশরাফ সাহেব একটা খুব সুন্দর কনটেক্সট দিয়ে কথাগুলো বলেছেন, কারণ আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা ইত্যাদি ইফ ইট হ্যাজ নট বিন উইথ ইউনিভার্সাল সিস্টেমের সাথে যদি অ্যালাইন না থাকে, তাহলে আমরা একা একা এক জায়গায় বসে এইটাকে কন্ট্রোল করতে গেলে ড্যামেজ কিন্তু 2-3 দিক থেকে হতে পারে আর কি। সেই জন্যই উত্তর ওনার বক্তব্যের ভিতরেই আছে। আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং আমাদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমি আবার বলছি নিরপেক্ষ একটা অবস্থান। কারণ যে কোনো ব্যক্তি যদি মনে করে বা কোনো গোষ্ঠী যদি মনে করে আমি কোনো রকমের যদি বেরিয়ে যাওয়ার পাই সুযোগ, তাহলে আমি নেব না কেন, এই সুযোগ কারোর জন্যই রাখা না, এই ধরনের ব্যাপারগুলোতে আসলে খুব স্ট্রিক্টলি দিতে হবে। এটা সময় সাপেক্ষ হবে, যদিও মনে হবে যে এই বর্তমান অবস্থায় আমি এক্ষুনি অত কিছু করতে গেলে পারবো না বা পেরে উঠবো না, হবে না, কিন্তু তাই বলে থেমে থাকলে হবে না। এটার একটা পদক্ষেপে যেতে হবে যাতে লেস ড্যামেজ হয়ে আমি যেন আমার জিনিসকে উদ্ধার করতে পারি বা একেবারে। কারণ ওই যে উনি যেটা বললেন এটা কিন্তু ঠিক, ওই ফাইনগুলো কিন্তু খুব সিরিয়াস, বিশেষ করে অন্য দেশে মানি লন্ডারিংয়ের কোনো গ্লিচ হলে বা অন্য ধরনের হলে সেটা মানে দেখা যাবে যে মূল ক্যাপিটালকে নিয়ে টান। এইসব বিষয়গুলো নিয়ে আমরা স্ট্রিক্টলি স্টেপ নিতে পারছি না কেন? আর সময়ের কথা বলছিলেন যে সময় 2025 এসে আমাদের কেন মনে হয় এখন আরো অনেক সময়ের দরকার? কেন মনে হয় আর দরকার এ কথা উত্তর তো সরাসরি কেউ বলতে পারবে না, কারণ করিনি, যেটা ভুল হয়েছে তো হয়েছেই, অথবা যে সীমাবদ্ধতা ছিল তো ছিলই, কিন্তু আমাকে এখান থেকে বেরোতে হবে, বেরোনোর ইচ্ছা থাকতে হবে, স্ট্রিক্ট থাকতে হবে, কারণ এটা সকলের স্বার্থেই, আমার এই ব্যবসার স্বার্থেও, আমার অর্থনীতির স্বার্থেও। সুতরাং এক্ষুনি এই এতদিন কেন করা হয়নি এটার এই কথার ভিতরে না থেকে বরং দেখতে হবে যে আমাকে গ্র্যাজুয়ালি চেষ্টা করে, এবং এই ক্ষেত্রে আমার সংস্কারের যে প্রয়াস প্রক্রিয়াগুলো আপনি দেখেন, যেমন আমাদের ব্যাংকিং খাতের যে একটা কমিশন হওয়ার কথা বা একটা বিশেষ হওয়ার কথা, সেইটা করতে যদি আমি দেরি করি তাহলে দেরি আমাকে আরও দেরি করে ফেলে দেবে। হ্যাঁ, সুতরাং সীমাবদ্ধতা থাকতেই পারে, গঠিত হয়েছে। আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, তারা তো একবার গর্তে পড়েই গিয়েছিল, কিন্তু তারা তাদের রেগুলেটর বা এমনভাবে তাদের জনগণ সকলে মিলে যখন যেভাবে সহযোগিতা করেছে দে হ্যাভ বিন কাম আউট অফ দিস। তা আমরাও এরকম, আমরাও কেন প্রত্যাশা করবো না যে উই মাস্ট কাম আউট অফ ইট এবং সেটা চেষ্টা করা। আর আমাদের বর্তমান ব্যবসায়িক যে ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আমরা আসলে এই বিষয়টি কিভাবে চর্চায় নিয়ে আসতে পারি? এটা চর্চায় নিয়ে আসার এই জন্যই যে ব্যবসায়ীদের মধ্যেই এবং একই সাথে রেগুলেটরের মধ্যে একটা আত্মসমালোচনার একটা ব্যাপার আসতে হবে, যে আমার কেউ ভুল করেছে বা কেউ এমন করেছে যে আমার জন্য ডিফিকাল্ট তৈরি করেছে, সুতরাং আমি যেন ওই সেই সাথে সেই পথে না হাঁটি। আমাদেরকে নিজেদের প্রত্যেকের একটা উপলব্ধির বিষয় নিয়ে, কারণ আমাদের সমাজে সিস্টেমের ব্যাপারটা হচ্ছে কি, আইনটা 5 জনের জন্যে। এখন একজন যদি ওই আইনটা ভাঙে, তাহলে ভাঙলে যে স্ট্রেসটা তৈরি হয় সেইটা আবার ওই বাকি 4 জনের উপরে যেয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় তারা। এখন এই একজনকে চিহ্নিত করা, এই একজনকে করার, অ্যান্ড অ্যাজ আই অ্যাম এ পার্ট অফ ইট, মানে আমরা সকলে মিলেই তো 5 জন, এই 5 জনের ভিতর থেকে একজনের বা দুজনের এই অতিরিক্ত সৃষ্টি করার ব্যাপারটা,
এখানে যদি সকলে মিলে, আমি আবার সকলে মিলে বলছি, কারণ এখানে রেগুলেটর একা একা যাইয়ে একজনের বিরুদ্ধে ধরে তারপরে তার সাথে আইনি যুদ্ধ করে সময় নষ্ট, ইতিমধ্যে তো আপনারা 4 জন তো মারাই যাচ্ছেন। তো সুতরাং সকলে মিলে একটা এর ভিতরে থাকা, কিছু কি বলে একটা রিকনসিলিয়েশনের একটা পথ রাখা এবং রেখে এই পথ থেকে উত্তরণ হওয়ার কি। অর্থাৎ কেউ যদি হয় আমি একটা অ্যাসোসিয়েশনের সদস্য, সেই অ্যাসোসিয়েশনে আমার এক সদস্য যদি খুব বড় ধরনের করে, তো তাতে ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটা থাকা দরকার যে ওকে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করি বা চেষ্টা করি এবং এইভাবে রেগুলেটরও সহযোগিতা করে। আমি যদি শুধু বসে থাকি যে রেগুলেটর এসে ওরে ঠিক করবে আর আমি সুস্থ হব, এই প্রত্যাশার মধ্যেও, এই প্রক্রিয়ার মধ্যেও একটু সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন হবে। আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল মজিদ। আমি আবার আসতে চাই আশরাফ আহমেদ, আপনার কাছে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বেশ অভাব রয়েছে সকল ক্ষেত্রেই। সেক্ষেত্রে যদি দেখি যে কোনো সংকট, যে কোনো সংঘাত আমাদের দেশের উপরে রাজনৈতিক এবং অর্থনীতির উপরে প্রভাব পড়ে, এটা বৈশ্বিক হোক কিংবা ইন্টারনাল হোক। সেক্ষেত্রে যেমন আমাদের কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশে কোনো ব্যাকআপ নেই। দেখা যাচ্ছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির একটি আলোচনা চলছে, এইটি নিয়ে আমাদের কোনো পরিকল্পনা আগে থেকে নেই। হয়তো পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা পরিকল্পনা সৃষ্টি করি। আমাদের ইন্টারনাল কিছু ব্যবসা বাণিজ্যের সংকট রয়েছে, জ্বালানি সংকট রয়েছে, আদার্স আরও বিনিয়োগের পরিবেশের অনেকটা ঘাটতি রয়েছে। এই যে সব কিছু মিলিয়ে আসলে আমাদের পরিকল্পনার যে অভাবটা রয়েছে, আমাদের এই ব্যর্থতাটা কোথায়, কিভাবে এই থেকে উত্তরণ হতে পারি? দেখুন, এইখানে দের ইজ এ স্ট্রাকচারাল ফ্ল। মানে স্ট্রাকচারাল ফ্লটা আমি এইভাবে একটু এক্সপ্লেন করি। আপনি যদি ব্যাপারটা হচ্ছে এরকম যে এনার্জি সিকিউরিটি একটা মেজর ইস্যু, এটার সাথে লিঙ্কড হচ্ছে আপনার মনিটারি পলিসি এবং আপনার ফিসকাল পলিসি এবং আপনার যে ফাইন্যান্সিয়াল এবিলিটি, এই ফ্যাক্টরগুলো খুব ক্লোজলি লিঙ্কড। এখন আমাদের একটু খুব সিম্পলিফাইড একটা এক্সাম্পল দিই। তেলের ব্যাপারে আমাদের যেহেতু একটা নির্ভরশীলতা আছে আমদানির ওপরে, আমাদের কিন্তু প্রত্যেক দেশেরই থাকে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখার একটা রিকোয়ারমেন্ট আছে, যে 1 মাসের তেল কিংবা 45 দিনের তেল আপনাকে ইন কান্ট্রি রাখতে হবে। এখন বিপিসির যেটা সমস্যা হয়ে গেছে, বিপিসি বহু বছর ধরে কিন্তু চেষ্টা করছে যে এই অ্যামাউন্টটা বাড়ানো, কারণ আমাদের তেল রাখতে হবে মানে কি, আপনাকে কোথাও না কোথাও একটা স্টোরেজ ক্যাপাসিটি ক্রিয়েট করতে হবে। স্টোরেজ ক্যাপাসিটি ক্রিয়েট করতে গেলে আপনাকে একটা ট্যাঙ্ক ফার্ম বানাতে হবে যেখানে আপনি তেল স্টোর করতে পারবেন। এই ট্যাঙ্ক ফার্মটা বানাতে গেলে একটা ইনভেস্টমেন্ট লাগবে। এই ইনভেস্টমেন্টটা আসতে হবে আপনার বাজেটারি রিসোর্স থেকে। সো আপনি যদি সরকার থেকে যদি আপনি বিপিসিকে এই তেলটা দিতে না পারেন, এই বাজেটারি সাপোর্টটা দিতে না পারেন, তাহলে বিপিসিকে একটা অল্টারনেট মেকানিজমে যেতে হবে। তাকে বলতে হবে যে প্রাইভেট সেক্টর তোমরা আমাকে ট্যাঙ্কার বানিয়ে দাও, কি বলে আপনার ট্যাঙ্ক ফার্ম বানিয়ে দাও, আমরা ওটা ভাড়া নিব। কিন্তু এটা করতে গেলে আবার যেটা সমস্যা যেটা হবে, তখন আবার একটা সরকারি অ্যাপ্রুভাল প্রসেস আছে। আমাদের এটাকে পিপিপি মডেলে করতে হয় জিনিসটা। সো সেটা করতে গেলে একটা আনফর্চুনেটলি আমাদের 5 থেকে 10 বছর লাগে। সো এই যে আপনি যদি ধাপে ধাপে দেখেন, একটা সলিউশন আমরা জানি কি করতে হবে, আমাদের সরকারি নথিপত্রে আমাদের স্ট্র্যাটেজিতে সব জায়গায় বলা আছে এটা করতে হবে। এটা যে করতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু এটা করতে গেলে যে বাকি যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয়, সেটা করার ব্যাপারে আমাদের কোথাও না কোথাও একটা বড় ধরনের দুর্বলতা আছে। এবং এই দুর্বলতাটার ইস্যুটা কিন্তু স্ট্রাকচারাল। মানে আমি আপনাকে 2 মিনিটে একটা জিনিস বললাম যে বিপিসির তেলের সংকট সমাধান করতে গেলে আপনাকে স্ট্র্যাটেজিক রিজার্ভ বানাতে হবে। স্ট্র্যাটেজিক রিজার্ভ বানাতে গেলে আপনাকে ট্যাঙ্ক ফার্ম তৈরি করতে হবে। ট্যাঙ্ক ফার্ম তৈরি করতে গেলে আপনি যেহেতু থেকে বাজেটারি রিসোর্স থেকে টাকা দিতে পারছেন না, তাহলে বিপিসিকে অনুমোদন দিতে হবে একটা পিপিপি প্রসেসে একটা ফার্ম ক্রিয়েট করতে। এই ডিসিশনটা আপনার নিতে কিন্তু আমি কিন্তু গত 10 বছর ধরে সরকারকে দেখছি এটা নিয়ে কথা বলতে চেষ্টা করতে, এবং পারে না, এটা হয়নি এখনো। আমরা এখন পর্যন্ত একটা সিঙ্গেল ট্যাঙ্ক ফার্ম প্রাইভেট সেক্টরে দেখিনি পেট্রোলিয়ামের জন্য। এই যে দেখিনি কেন, এটার মধ্যে কিন্তু আমাদের যে ঝুঁকি ব্যবস্থাপনায় আমাদের যে সবচেয়ে বড় দুর্বলতাটা এটা বেরিয়ে আসে, যে এই প্রসেসিংটা, এই যে আমাদের সরকার কিভাবে কাজ করবে এই মেকানিজমটাতে একটা বড় ধরনের দুর্বলতা তৈরি হয়ে গেছে। এটার ফান্ডামেন্টাল অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে যে একদিকে যেমন ধরেন আমাদের সিভিল সার্ভিস যথেষ্ট ফ্লেক্সিবল না, তাদের জন্য আসলে এই যে বিপিসিকে এই জিনিসটা করতে অনুমোদন দেওয়া হবে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেটার জন্য যদি লেজিসলেটিভ চেঞ্জও প্রয়োজন হয়, লেজিসলেটিভ চেঞ্জ তো আসলে করাটা এমন কিছু
অস্বাভাবিক ব্যাপার না, যেটা প্রয়োজন সেটা তো করতেই হবে। আমরা তো প্রত্যেক দিনই কোনো না কোনো লেজিসলেটিভ চেঞ্জ করছি, সেটা পার্লামেন্ট থাকুক বা না থাকুক, দুই ক্ষেত্রেই সম্ভব। সো এই যে এই স্ট্রাকচারাল কিংবা ইনস্টিটিউশনাল ডেফিসিয়েন্সি, যেটা আমি মনে করি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এটা শুধু এই যে এই ধরনের প্রজেক্টে কাজ করে তা না। একদম খুব সহজ বাংলায় বলি আপনাকে, আরেকটা এক্সাম্পল দিই। কাস্টমসের পক্ষে কাস্টমসের একটা ল্যাবরেটরি দরকার, যে চিটাগাং পোর্টের গুডস নামার পরে টেস্টের সার্টিফিকেট করার জন্য। এই ল্যাবরেটরিটা আছে ঢাকায়। এটা তো ঢাকায় রাখার কোনো দরকার ছিল না, এটা দরকার ছিল চিটাগাং পোর্টের ভিতরে, যেখানে টেস্ট করতে যদি 78 ঘন্টা লাগে, তাহলে ভাই এটা 56 ঘন্টা এটা ফেরত দিতে পারি। এটা আমরা কেন ঢাকায় বানালাম? আমরা তাহলে সেই ওই কথাতেই ফিরতে পারি যে আসলে আমাদের নীতি নির্ধারকের দুর্বলতা রয়েছে। আমি মনে করি নীতি নির্ধারণের দুর্বলতার থেকে আরো বড় সমস্যা হচ্ছে একটা পাবলিক, মানে একটা গভর্নমেন্ট ডিসিশন কিংবা একটা গভর্নমেন্ট স্ট্র্যাটেজিক ডিসিশন ইমপ্লিমেন্টেশনের সক্ষমতা আমাদের খুবই কম। আপনাকে ধন্যবাদ আশরাফ আহমেদ। আমরা আরো একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনা। এই মুহূর্তে আমি যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। যেমনটি একটু আগেই আলোচনা করছিলাম যে আমাদের বিকল্প পথ থেকে পথের চর্চা আমাদের নেই, কিংবা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা যদি কৃষি খাতের কথা বলি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভর্তুকির কথা বারবার চলে আসে। যে কোনো সংকটে দেখা যাচ্ছে আমরা ভর্তুকির কথা চিন্তা করি, এবং বাজেটও কিন্তু আলাদাভাবে ভর্তুকির জন্য রাখা হয়। এইভাবে ভর্তুকি চিন্তা না করে আমরা কি আগে থেকে পূর্ব পরিকল্পনা করে কিছু করতে পারি না? দেখা যাচ্ছে আমাদের দেশে সামান্য বৃষ্টি কিংবা হচ্ছে বন্যায় অনেকাংশে কৃষি খাতে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এর জন্য আমাদের আধুনিক কোনো পরিকল্পনা কিংবা আধুনিক কোনো ব্যবস্থা নেই। এখনো আমরা এদিক থেকে এতটা পিছিয়ে কেন? বারবার কেন পিছিয়ে, এটা তো বাস্তবতা দেখা যাচ্ছে। কথা হচ্ছে যে এইগুলোর জন্য আমাদের যে এই পর্যন্ত 8টা পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে এবং প্রেক্ষিত পরিকল্পনা, এগুলো বেশ কয়েকটা করা হয়েছে। এগুলো কিন্তু ওই কাগজ কলমেই রয়ে গেছে। এইটার বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশনের ক্যাপাসিটি, যেমন আশরাফ কিছুক্ষণ আগে যথার্থই বলছিলেন, তাহলে কাগজ কলমে যে বাস্তবায়ন রয়েছে, ক্রুড আনতে পারি ঠিকই, কিন্তু সেই ক্রুডের রিফাইন করবার যে একটা ফর্মুলা, আমার তো সেইটার ব্যাপারে প্রস্তুতি যথেষ্ট। আব্দুল মজিদ, আমাদের কাগজ কলমে যে বাস্তবায়িত মানে যেসব নীতি রয়েছে, তার চেয়ে কি ভর্তুকি সহজ? না, ভর্তুকি আলাদা জিনিস। ভর্তুকি হচ্ছে কি সার্বিকভাবে আমরা একটা ওই নির্ভরশীল একটা সিস্টেমের অভ্যস্ত, যে কিছু একটা হলে আমি সাইকেল চালাচ্ছি, আমি চাই সবসময় পিছনে কেউ একজন ধরে থাকুক, তাহলে আমি চালাতে পারবো। আমি যেই দেখি যে উনি হাত ছেড়ে দিয়েছেন, আমি ওটা পড়ে যেতে পারি। এখানেও তাই আমাদের ভর্তুকিটা এটা অনেকটা আমাদের নিজেদের মনের ভিতর থেকেই এটা এইভাবে তৈরি হয়ে আছে। অর্থাৎ আমি তাকে যদি ওই খাতকে যদি আগের থেকেই স্বয়ংভর করে রাখতে পারতাম, সক্ষম করে রাখতে পারতাম, তাহলে আমার ভর্তুকি দিতে হতো না। কিন্তু ভর্তুকিটার ব্যাপারটাই এটা হচ্ছে আমাদেরও নীতি নির্ধারকের বা আমাদের পরিকল্পনার ভিতরে সব কিছু আমি একটু নিজস্ব নিয়ন্ত্রণে রাখতে চাই, এই ভাবনার থেকেই যে ভর্তুকিটাও আমিই দেব, আমি আপনারা দিলে। এই যে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাপনায় এতদিন ধরে আপনি দেখেন, স্থানীয় সরকার নিজে কিন্তু স্বয়ংবর হতে পারেনি। তারে সব বলেছে, সব ঠিক আছে, কিন্তু জিওটা জারি হবে ঢাকা থেকে। ওই চেয়ারম্যান সব কথা লোকের সাথে বললো, এমনকি সে হাট বাজার থেকে ট্যাক্সও তুললো, কিন্তু টাকাটা কাজটা করার জন্যই তাকে সেই ঢাকায় আসতে হচ্ছে। অর্থাৎ আমাদের যেটা কেন্দ্রীভূত মানসিকতার থেকেই আমি যদি প্রাইভেট সেক্টরকে হেল্প করতে চাই, প্রথমে আমাকে প্রাইভেটাইজ করতে হবে, আমাকে প্রাইভেটাইজ না করলে আমি প্রাইভেট সেক্টরকে হেল্প করতে পারবো না। আমাদের ওই যে কেন্দ্রীভূত যে মানসিকতা, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ না করার যে মানসিকতা, এইখানে পরিবর্তনটা আসতে হবে। আসলেই তখন পথ ঠিকই বেরোবে। পথ বেরোনোর ব্যাপারেই আমি আবার বলছি, ওই জন্যই আপনি যেটা বলছেন, 54 বছরে আমাদের যে সমস্যাটা হয়েছে, যে আমরা সবসময় একটা কুক্ষিগত করে রাখা, হাতে রাখা, সেন্ট্রালাইজড করে রাখার জন্য যখন তোমার লাগবে তখন দেব, এইটা না করে আমি যদি ওর ওই সিস্টেমগুলোকে ঠিক রাখতে পারতাম। যেমন দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা কিন্তু যথেষ্ট একটা ক্যাপাবিলিটি ডেভেলপ করেছি মাশাআল্লাহ, আমাদের অনেক কারণে, কিন্তু কারণ ওভার দি ইয়ার্স আমরা সেইগুলো ঠিক করেছি। ওই রকম যদি এই কৃষির ব্যাপারেও আমাদের একটা স্বয়ংভর মানে সক্ষম একটা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারতাম,
এর জন্য পরিকল্পনার কথা যদি ঠিক থাকতো তাহলে আমার ভর্তুকি দিতে হতো না। কারণ ভর্তুকি দেওয়াটার ভিতরেও সমস্যা, ভর্তুকি ইটসেলফ একটা ভর্তুকির সমস্যায় আপতিত। কারণ আমি কারে দেব, কখন দেব, সেটা পৌঁছাচ্ছে কিনা, না পৌঁছালে মাঝখানে আর একটা মিডিল ক্লাস আছে, তারা মধ্যস্বত্বভোগী আছে, তারা এটাকে ইউটিলাইজ করে। আপনি এটুকু জানেন যে কৃষি ব্যাংক থেকে যে আমরা যে লোনগুলো দেই, যেটা সেক্টর স্পেসিফিক বা সেই 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 লোনও কিন্তু ওই কৃষক কিন্তু ব্যাংকের থেকে সরাসরি পায় না। তার সিস্টেমের ভিতরে এমন করে রাখা আছে, ওই আরেকজন এসে তদবির করে এ করে নিয়ে যাবে, যেয়ে তারপর ওর কাছে যাবে। আমি কেন ডাইরেক্ট সিস্টেমটা এ করতে পারিনি বা করা নাই? তো এই জন্যই আমার এই মধ্যস্বত্বভোগীর যে মানসিকতাটা, এইটাকে যেমন আমরা সিম্পল যদি মনে করি যে রাজশাহীর 10 টাকার আলু আমার কারণ বাজারে এসে বড়দের 15 টাকায় হওয়া উচিত, কিন্তু আমি সেই 10 টাকার আলুকে এমন একটা সিস্টেমের ভিতরে রেখেছি যে প্রত্যেক ঘাটে ঘাটে পয়সা দেওয়ার পরে এবং এখানকার দোকানদারের দেওয়ার পরে ওই 10 টাকার আলু 45 টাকা বিক্রি হচ্ছে। এইটা তো হচ্ছে আমার সিস্টেমের দোষ। আমি সিস্টেমটাকে স্বয়ংবার সিস্টেমেটিক অটো করতে পারিনি। সুতরাং প্রথমেই হচ্ছে মানসিকতার পরিবর্তন প্রয়োজন, যে না আমি এটাকে স্ট্রেট করব, আমি এটাকে ডাইরেক্ট সরাসরি করব। এই যে আমরা অটোমেশনের কথা এত বলি কেন? অটোমেশন হলে আমার যে ম্যান বিহাইন্ড দ্য প্লাউ, আমার যে মানসিকতার, এগুলোর কিন্তু অনেক অভ্যাস কিন্তু দূর হয়ে যাবে। মেশিন উইল টেক কেয়ার এভরিথিং। তো ওই রকম ধরনের একটা স্বয়ংবার সিস্টেম করার মানসিকতা থাকতে হবে। এক আছে, নাই যে কথা বলছি না, ওই পরিকল্পনা দলিল লেখাও আছে, এটাও ঠিক আছে, কিন্তু কে বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন হবে, সেখানেই দুর্বলতা রয়ে গেছে। ওই দুর্বলতার এর থেকে বেরিয়ে আসতে হবে। জনাব আব্দুল মজিদ, আমরা যদি ছোট উদ্যোক্তাদের নিয়ে চিন্তা করি, ছোট উদ্যোক্তাদের আসলে তাদের জন্য লিপিবদ্ধভাবে কোনো ঝুঁকি ব্যবস্থাপনার কথা বলা হয় না, কিংবা তাদেরকে ওইভাবে সহযোগিতারও বিষয়টি আসে না। এখনও কি সময় হয়নি যে তাদের জন্য আলাদা কোনো নীতি তৈরি করার, কিংবা রাষ্ট্র কিংবা ব্যাংকিং খাত কি তাদের এসব বাস্তব চ্যালেঞ্জ কি বোঝে? না, খুব একটা সুন্দর পুষ্টিকর প্রসঙ্গ আপনি এনেছেন যে এসএমই খাতকে দেওয়ার জন্যে আমি যদি এই বড়দের যে পদ্ধতিতে দেই সেই পদ্ধতি দিতে যাই তো ও তো আসতেই পারবে না ব্যাংকে। ওই যে আমরা 20,000 কোটি টাকা যেটা ইনসেন্টিভ প্রণোদনা প্যাকেজ যে করোনার সময় দেওয়া হয়েছিল, ওই 20,000 টাকা কিন্তু বিলি করা যায়নি। অন দ্য আদার হ্যান্ড 30,000 কোটি টাকা যেটা বড়দের জন্য তারা কিন্তু নিতে পেরেছিলেন, কারণ তারাই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ছিলেন, ব্যাংকও দেখেছে যে আমি ওনারা দিলে হবে ইত্যাদি। কিন্তু ওরা দিতে গেলে বলছে ওরা যে আমি দেবো, এই টাকা আমার কোথায় যাবে, ঈদ যাবে। আমার এখানে নীতিমালায় ঠিক করা উচিত ছিল যে এই 20,000 কোটি টাকা দেবে তাদের একটা কোনো ইন্স্যুরেন্সের এই স্কিমের আওতায় বা কোনো একটা এমন করে যে যাতে ও সহজে ডাইরেক্টলি নিতে পারে। নিতে পারলেই তখন বাকিটা আমার ধরে নিলেও হবে যে ঠিক আছে ও কিছু শোধ করছে। আমি তো শোধ করার জন্যই না, তো আমার তো ইনসেন্টিভ বোনাসটা কিন্তু আমি দিয়েছি ওকে দাঁড় করাবার জন্যে। এখন দাঁড় করাতে যেয়ে ও আমার ব্যাংকের দরজা পর্যন্তই আসতে পারতেছে না বা যাচ্ছে না। এখানেই আমার নীতি সহায়তার বা সিস্টেমের করা ছিল। আমরা এই যে কৃষি ব্যাংক বা স্মল স্কেল বেসিক যে একটা ব্যাংক আছে, এগুলোর নামে পরিচয় ওই নামেই করা হয়েছে, কিন্তু এটা বিকামে কমার্শিয়াল ব্যাংক হয়ে গেছে। তো যাওয়াতে এটা ঠিক হয়নি। এগুলো বিশেষায়িত ব্যাংক সব দেশে আছে। আমরা এসএমই সেক্টরের উপরে যে টাস্ক ফোর্স ছিল সেখানে আমরা পরিষ্কার বলেছি যে আপনার ইন্ডাস্ট্রিতে এমনকি আমাদের এফবিসিসিআইতে সব জায়গায় একটা এসএমই উইন্ডো থাকতে হবে এবং ওর জন্য আইন কানুন সম্পূর্ণ আলাদা রাখতে হবে। ও যেন ইজিলি স্পেসিফিকভাবে যায়। একটা ব্যাংকেরও একটা সোজা এসএমই ব্যাংক, এসএমই মিনিস্ট্রি থাকা উচিত। হ্যাঁ, আমাদের দেশে এসএমইর বিষয়টা কি আছে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তার শিল্প মন্ত্রণালয় তো তার একটা ইয়ে আছে, কি বলে বিসিক বলে যেটা, হ্যাঁ ইয়ে আছে, কিন্তু সে তো নিজেই ঠিক না, স্বয়ংভূর্ণ না। ওর জন্য আইন কানুন একদম আলাদা রাখতে হবে। আমি যেমন আমি এখন এইভাবে মনে করি, এইবার এর বাজেটে উচিত ছিল যে আমাদের মধ্য এসএমই খাত দাঁড়াতে পারতেছে না, তার সে অসুবিধা, প্রয়োজন হলে টাকা তারে বেশি করে দেওয়া, দিয়ে বলো যে আগে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইলে তখন আমার ইকোনমি রোল করবে, ইকোনমি রোল করলে আমি তখন রেভিনিউ পাবো। কিন্তু আমার জাতীয় রাজস্ব বোর্ড বসেই আছে প্রথম থেকেই যে না আমার যেভাবে হোক আমার পয়সা নিতে হবে, রেভিনিউ নিতে হবে। ও যে বাঁচতেছে না, ও যে ব্যবসা করতে পারতেছে না সে ব্যাপারে না। ও ইভেন 1% একটা ট্যারিফ ট্যাক্স একটু রিডিউস করতে গেলে 14 রকম হিসাব কষে।
হ্যাঁ আমার এতটা রেভিনিউ বেরিয়ে যাবে। আরে রেভিনিউ বেরিয়ে যাবে কি, ও যদি ব্যবসায়ী না করতে পারে, ও যদি না দাঁড়াতে পারে, তো তাহলে তো আমার রেভিনিউ আর্নের পদই রুদ্ধ হয়ে গেল। অর্থাৎ আমরা ফল লাভের আগেই ফলের থেকে এক্সট্রাক্ট করতে চাই। অর্থাৎ আমি আমার মতন সীমাবদ্ধতায় এনবিআরে বসে বসে আমি এটা ভাবছি। আমার স্বাস্থ্য মন্ত্রণালয় ভাবছে জনগণের স্বাস্থ্য রক্ষা করে আমার দায়িত্ব, এটা ঠিক। কিন্তু আমি যে হাসপাতাল চালাচ্ছি তাকে স্বয়ংবর না করতে পেরে কি হচ্ছে, ওই লোকই বিদেশে চলে যাচ্ছে। আর ওকে ঠিক করার জন্য যে বাজেট দরকার সেই বাজেট আমার নাই, কারণ আমার ওদিকে রেভিনিউ আর্নড হয়নি। আর ওখানে এনবিআর বসে আছে, আপনি যাই করেন তাই করেন, আমার রেভিনিউ দিয়ে তারপর যাবেন। তাই এখন রেভিনিউ দেবে কি করে, ওকে তো সেই স্বয়ংবর করতে হবে। আমি এই জন্য বলতে চাচ্ছি যে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানের ভিতরে থাকতে হবে, যে অর্থনীতিকে রোল করতে দিতে হবে। এই যে আমরা বারবার বলছি বেসরকারি খাত স্থবির হয়ে আছে, এটা কিন্তু একটা খুব বাজে লক্ষণ, খুব বাজে খারাপ অবস্থা। কারণ বেসরকারি খাত যদি না ভাইব্রেন্ট থাকে, না থাকে, তাহলে অর্থনীতিতে কোনো কর্মকাণ্ড হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, হচ্ছে না। তো সেই জন্যে আমাকে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে আমাকে এটাকে যথেষ্ট রিল্যাক্স করে দিয়ে, সিস্টেম করে দিয়ে, হ্যাঁ আমি শুধু ওই টাকা চুরি করে নিয়ে গেছে তার পিছনে দৌড়াতে থাকলাম, কিন্তু আমার এদিকে তো ব্যবসাটা থাকতে দিতে হবে, সেই ইন্ডাস্ট্রিটা তো থাকতে দিতে হবে। যে আমরা এখন ট্যারিফের জন্য ইউএসের সাথে করছি, এখানে আমাদের প্রস্তুতি আরও অনেক আগের থেকে দূরদৃষ্টি সম্পন্ন থাকা উচিত, যে এরকম দিতে পারে, দিলে তখন যেন আমার ইন্টারিমেরা থাকতে পারে। এখন এই যে যদি কোনো কারো হয়, আমার যদি প্রায় 10,000 অনেকে শুনছি প্রায় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে বা হতে পারে, এখানে আমার আরেকটা নতুন সমস্যা তৈরি হবে। যেমন 2005 সালে আমরা এমএফএ উঠে যাওয়ার ব্যাপারে আমরা যে করছিলাম, তখন আমরা 2-3টা ক্রিয়েটিভ পদক্ষেপ হঠাৎ করে নেওয়া সম্ভব হয়েছিল। আমরা ব্যাক টু ব্যাক এলসি সিস্টেমে গেলাম, আমরা বন্ড সিস্টেমে গেলাম, যে কিন্তু আমরা ওই পরিস্থিতিটা দিয়েছি। তো সুতরাং আমার এখানেও একটা থাকা দরকার, হ্যাঁ আমার একটা অল্টারনেটিভ পদক্ষেপ পরিস্থিতি যে হতে পারে। ট্রাম্প সাহেবের সাথে এই তর্ক এটা তো চলতেই থাকবে, আস্তে আস্তে কমতেও থাকবে, উনি নিজেও এটা দাঁড়াতে পারবেন না এতে, আর ওটা হয়ও না। এটা ইন্টারন্যাশনাল যেমন আমাদের যেগুলোতে বলছে, সেদিনের আলোচনাও এটা বলছে, শুধু বুঝলাম আপনার সাথে করব, কিন্তু আপনি আজ যার সাথে ব্যবসা করেন তারও আমি একটু আপনার থ্রু দিয়ে কন্ট্রোল করতে চাই। হ্যাঁ এই যে ব্যাপারটা, এটা তো একটা আমি কোট আনকোট গায়ের জোরের কথা বলি আর কি। ডব্লিউটিও রুলে পলিসিতে তো এটা অ্যাপ্রুভ করে না, যে আমি আপনার বেলায় একরকম, আরেকজনের বেলায় আমি আরো রকম করব আপনার কথা শুনিয়ে। এইটা তো সৎ সংসারের লক্ষণ না। কিন্তু সেটা করার জন্য আমার একটা ব্যাকআপ থাকতে হবে, যে আমার এরকম সিচুয়েশন হলে, যেমন ওই যে উনি তেলের কথা বলছেন, রিফাইনারির কথা বলছিলেন, আমার এমন একটা সময় হতে পারে যে আমি যেন ভাইব্রান্ট সকলের কাছ থেকে নিয়ে আমার রিফাইনারি করার মতো সক্ষমতা আমার গড়ে তোলা উচিত। কারণ আমি সবসময় ওই একটা সার্টেন যে কয়েকদিন আগে আমরা যেটা মনে করছিলাম হরমুজ প্রণালীতে যদি একটা কোনো ঘটে, তাহলে কী ধরনের একটা পরিস্থিতি হয়ে যেতে পারতো। হ্যাঁ তো এটা হতে পারে, কতটা ঝুঁকি ব্যবস্থাপনা, আপনি আজকে যে আলোচনার বিষয়টা যে শুরু করেছেন, এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এটা দূরদৃষ্টি সম্পন্ন একটা প্রস্তুতি। আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল মজিদ। আমি আবারও আশরাফ আহমেদ আপনার কাছে আসতে চাই। একটু আগে আমরা আলোচনা করছিলাম এআই কিংবা বিগ ডাটার যে ব্যবহারের প্র্যাকটিস আমাদের দেশে নেই বা আমরা করছি না, এটি অনেকটা হচ্ছে ঝুঁকির পূর্বাভাস দেয়। সেছাড়া যদি বলতে চাই কোনো ঝুঁকি ব্যবস্থাপনার প্র্যাকটিসই আমরা এই ক্ষেত্রে অনেকটা দুর্বল, আমরা প্র্যাকটিস করছি না। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের কি এই বিষয়গুলোকে বাধা সৃষ্টি করতে পারে আমাদের দেশে? অফকোর্স, কিন্তু দেখুন বিদেশি বিনিয়োগকারীদের একটা সুবিধা আছে। যেমন ধরেন যখন একটা বড় কোম্পানি যখন বাংলাদেশে বিনিয়োগ করে বিদেশ থেকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কিংবা ডেরাইভেটিভস রিস্ক ম্যানেজমেন্ট যে টুলস যেগুলো বললাম আমরা, এগুলো সবই কিন্তু বাইরের মার্কেট থেকে করা যায়। কিন্তু তারপরেও একটা বড় ধরনের লিমিটেশন থাকে, যে বাংলা টাকা ইন্টারেস্ট রেট রিস্ক কিংবা এক্সচেঞ্জ কন্ট্রোল রিস্ক, এগুলো আসলে বাইরে থেকে পারা সম্ভব না। মানে আমাকে কেউ আসলে ইউএস ডলার বাংলাদেশ টাকা ফরওয়ার্ড কেউ আমাকে সিঙ্গাপুর মার্কেট থেকে দিতে পারবে না, ওটা আমাকে বাংলাদেশ মার্কেট থেকেই করতে হবে। সো এই মেজর ইস্যুগুলো, বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল ডেরাইভেটিভস এবং রিস্ক ম্যানেজমেন্ট টুলস। সেকেন্ড হচ্ছে আপনার যে ইন্স্যুরেন্স সেক্টরেও আপনি যদি দেখেন আমরা কী ধরনের রিস্ক ইনশিওর করতে পারবো, এটাও কিন্তু বাংলাদেশের ভিতর থেকে এক্সট্রিমলি লিমিটেড। এটা লিমিটেশনের প্রধান কারণ আমি মনে করি আমাদের যে সাধারণ বীমার যে ক্যাপাসিটি, যেই ধরনের রিস্ক ইন্স্যুরেন্স ওনারা করতে পারেন,
ওইখানে একটা বড় ধরনের বটলনেক তৈরি হয়ে গেছে। কীরকম? ধরুন আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, আমি অনেক ধরনের রিস্কের পলিসি দিতে পারি, কিন্তু আমাকে যদি এটা রিইনশিওর করতে না দেওয়া হয়, সাধারণ বীমা যদি ধরা যাক যে সাধারণ বীমা পারলো না, তখন কিন্তু আমাকে আসলে বাইরের মার্কেটের সাথে এটা রিইনশুরেন্স করতে হবে। ওই রিইনশুরেন্সগুলোতে ওই এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশনের কারণে এবং আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টের লিমিটেশনের কারণে ওটাও আমরা কিন্তু ঠিকমতো পারছি না। ফলে যেটা হচ্ছে যে এই যে লিমিটেড স্কোপ, এগেইন এটা কিন্তু মজিদ ভাই যেটা বললেন যে আমাদের কিন্তু একটা মাইন্ডসেট আছে যে কন্ট্রোলের ভিতরে থাকতে হবে প্রাইভেট সেক্টরকে। এই কন্ট্রোলের মাইন্ডসেট যতক্ষণ না যাবে ততক্ষণ আসলে আমরা এই ধরনের সলিউশন এক্সপান্ড করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। ডেটার ক্ষেত্রে যেটা বলি যে দেখেন আমরা কিন্তু অনেক ধরনের ডেটা ব্যবহার করতে পারি, আমরা কিন্তু নিজেরা এটা অ্যাপ্লাই নিজেরা করিও, কিন্তু ইনস্টিটিউশনাল কোনো ফ্রেমওয়ার্ক যেহেতু নাই, ফলে যেটা হয় এটার জন্য যে আমার যে মার্কেট অ্যাক্সেস দরকার, যে এগুলো যে ইনস্ট্রুমেন্টগুলোকে আসলে আমাকে ফ্লোট করতে হবে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমার আসলে অন্য এই রিস্কটা ডিস্ট্রিবিউট করতে হবে, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি না। সো এক সেন্সে দেখুন আমরা কিন্তু স্ট্রাকচারালি মোটামুটি 19th সেঞ্চুরির কাছাকাছি কোনো একটা পয়েন্টে আছি। আমাদের এগেইন আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1894-এর যেই কোম্পানিজ অ্যাক্ট ছিল তার থেকে খুব কম চেঞ্জ হয়ে আমরা 1994 একটা অ্যামেন্ডমেন্ট করেছি, 2014-এ একটা অ্যামেন্ডমেন্ট করেছি। দুটো দিকে কিন্তু আপনি দেখেন যে স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু হয়নি। 1884-এর কোম্পানিজ অ্যাক্ট ছিল ইংল্যান্ডের কোম্পানিজ অ্যাক্টের কপি, আর আজকের ইংল্যান্ডের অ্যাপ্লিকেবল কোম্পানিজ অ্যাক্টের সাথে আমাদের কোম্পানিজ অ্যাক্টের কোনো মিলই নেই। আমরা ওই 100 বছরে 150 বছরে কিছু খুব একটা ফান্ডামেন্টাল চেঞ্জ করতে পারিনি। এই যে এই স্ট্রাকচারাল লিমিটেশনটা আমি মনে করি আমাদের জন্য একটা সবচেয়ে বড় দুর্বলতা। এটার কারণে আসলে আমরা অনেক কিছু আসলে করতে পারছি না আমরা। এবং আরেকটা জিনিস বলি, দেখেন আজকে থেকে 5 বছর আগেও আমরা কিন্তু জানতাম যে আমরা আসলে একটা গরিবস্য গরিব এলডিসি। আগামী 5 বছর পরে কিন্তু আমরা চাইলেও আর বলতে পারবো না যে আমরা গরিব। এই আর্গুমেন্ট আসলে পৃথিবীর কেউ মানবে না। তো তার মানে কি আমাকে তাহলে এখন সময় কিন্তু নাই, আগামী বছরের নভেম্বর মাসের মধ্যে আমাকে উই উইল নিড টু ট্রান্সফর্ম আওয়ার ইকোনমি ইনটু হাউ আ মিডল ইনকাম ইকোনমি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিডস টু লুক লাইক। সেটা তো আসলে এলডিসি দিয়ে হবে না। আপনাকে ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এবং আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।